দেখো আজকের ক্লাসটা তোমরা যদি কেউ একটু স্কিপ করে চলে যাও তাহলে অনেক কিছু জিনিস তোমরা কিন্তু মিস করে যাবে। কারণ জটিল সংখ্যার মূল হচ্ছে থিওরি পার্ট। এই থিওরি পার্টটা যদি ভালো করে বুঝে নাও, দেখবে এখানের অঙ্ক তুমি নিজে থেকেই করতে পারবে, এইটুকু আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে আগে থিওরি পার্টটা ভালো করে বুঝে নি, দিয়ে আমরা অঙ্কগুলো শুরু করব। দেখবে অঙ্কগুলো তখন কতটা সহজ লাগে। আর যারা পুরোনো চ্যানেল থেকে এসছো তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। চলো তাহলে শুরু করছি থিওরি পার্ট। ভালো করে বুঝে নাও, কোনো ধনাত্মক বা ঋণাত্মক বাস্তব সংখ্যার আমি যদি বর্গ করি তাহলে সেটা নিশ্চয়ই ধনাত্মক বাস্তব সংখ্যাই পাবো। যদি আমরা বর্গ করি, ধরো -3 তার হোল স্কয়ার, সেইটাও ধনাত্মক বাস্তব সংখ্যা, বা -4 তার হোল স্কয়ার ধনাত্মক বাস্তব সংখ্যা। যদি উল্টা দিক থেকে বলি, কোন ধনাত্মক বাস্তব সংখ্যা যদি আমরা বর্গমূল করি তাহলে সেটা বাস্তব সংখ্যাই আসবে, আসবে তো। কিন্তু যদি সংখ্যাটা ঋণাত্মক হয়ে যায় তখন কি হবে? যদি সংখ্যাটা ঋণাত্মক হয় সেক্ষেত্রে কি হবে? ধরো -16 তার বর্গমূল, তখন কি হবে? তাহলে এইটাকে আমরা লিখতে পারি 4 গুণিত -1 তার রুট। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি তো। গণিতবিদ অয়লার প্রথম -1 এর বর্গমূল হিসাবে আই চিহ্নটা প্রথম ব্যবহার করেছিল। -1 এর বর্গমূল হিসাবে আই চিহ্নটা গণিতবিদ অয়লার প্রথম ব্যবহার করেছিল। ঠিক আছে, তাহলে এই -1 তার রুট, এইটা সমান কত? আই। তাহলে আমরা যদি এখানটায় বসাই তাহলে 4 এর জন্য হবে 2, মানে √4 মানে 2, আর এইটার জন্য আসবে আই। ঠিক আছে, আইটা কাল্পনিক একক হিসাবে সে আখ্যা দিয়েছিল, মনে থাকবে। আইটা কাল্পনিক একক হিসাবে সে আখ্যা দিয়েছিল। একই রকম ভাবে 16 এর জন্য আমরা বলবো 4, আর √-1 এর জন্য আই, তাহলে 4i। তাহলে এখান থেকে আমাদের জটিল সংখ্যা শুরু। ঠিক আছে, এখান থেকেই আমাদের জটিল সংখ্যা শুরু। তাহলে এই জিনিসটা মনে রাখবে যে √-1 সমান আই। তাহলে জটিল সংখ্যার সাধারণ আকারটা কি? সাধারণ আকার আমরা x + iy, এইটাকে আমরা যদি z বলি তাহলে z সমান x + iy, এইটাই হচ্ছে জটিল সংখ্যার সাধারণ আকার। এইটাকে আমরা বলবো বাস্তব অংশ, এক্সটা হচ্ছে তার বাস্তব অংশ, আর এই ওয়াইটা মানে আই এর যেটা কাছে আছে দেখো, এইটাকে আমরা বলছি কাল্পনিক অংশ। ঠিক আছে, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট, মনে থাকবে। যদি z সমান 5 + 3i হয় তাহলে এখানে বাস্তব অংশটা কোনটা? 5, আর কাল্পনিক অংশটা 3। ক্লিয়ার? তাহলে জটিল সংখ্যার সমতা, প্রথমে আমরা দুটা জটিল সংখ্যা লিখছি, x + iy, আর এখানে আমি লিখছি ধরো 3 + 2i। এই দুটা জটিল সংখ্যা তখনই সমান হবে, তখনই আমরা সমান বলতে পারবো যখন এই বাস্তবের সঙ্গে বাস্তবটা সমান হবে এবং এই কাল্পনিকের সঙ্গে কাল্পনিকটা সমান হবে। বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ সমান করো, কাল্পনিক অংশের সঙ্গে কাল্পনিক অংশটা সমান করো, তখনই আমরা বলতে পারবো এই দুটা জটিল সংখ্যা সমান। ক্লিয়ার হলো? নেক্সট,
দুটা জটিল সংখ্যা যোগ কিভাবে হবে আমরা দেখছি। প্রথমে যোগ কিভাবে হয়, যদি আমি উদাহরণ দিই, ধরো 3 + 2i একটা জটিল সংখ্যা, তার সঙ্গে আমি বলছি 2 + 5i, এই দুটা জটিল সংখ্যা যোগ আমরা কিভাবে করব? শুধু বাস্তবের সঙ্গে বাস্তবটাকে যোগ করো, 3 আর 2 5, কাল্পনিকের সঙ্গে কাল্পনিকটা যোগ, 5 আর 2 7, ব্যাস আমাদের যোগ কমপ্লিট। আরেকটা উদাহরণ দিই, ধরো 4 + 3i, তার সঙ্গে আমি বলছি 2 - 5i, তাহলে যোগ করলে কত হবে? 4 আর 2 6, এখানে দেখো 3 - 5, তাহলে -2 হয়ে গেল যোগ। ক্লিয়ার? যদি আমি তোমাকে বলি বিয়োগ করো, তাহলে বিয়োগটা কিভাবে হবে? একবারে সেম নিয়ম, 3 + 7i, আমি যদি বলি 2 - 5i, বিয়োগ করো, তাহলে 3 থেকে 2 বাদ দাও, 1, মাইনাসে মাইনাসে দেখো প্লাস, 7 আর 5 12, তাহলে 12i হয়ে গেল আমাদের। শুধু এইটুকু খেয়াল রাখবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বাস্তব, প্রথমে বাস্তব অংশটাকে রাখবে, তারপর কাল্পনিক অংশ। ঠিক আছে? যোগ হলো, বিয়োগ হলো, গুণটাও একবার চেক করে নিই। গুণটা আমরা কিভাবে করব? 2 + 3i, তার সঙ্গে আমি বলছি ধরো 5 + 4i, এইটা তুমি গুণ করো। তাহলে প্রথমে গুণটা যেভাবে শিখে এসছো আগে সেভাবে করো, তারপর আমি বলছি যে কিভাবে শর্টকাট টেকনিকে করতে হয়। 5 দুগুণে 10 প্লাস 4 দুগুণে 8i প্লাস 15i প্লাসে প্লাসে প্লাস 4 3 12, i এর সঙ্গে i গুণ i স্কয়ার, এটা হবে। তাহলে যেভাবে আমরা গুণ শিখে এসেছি আমি করেছি। এই যে i স্কয়ার, দেখো i সমান আমরা কি বলেছি যে √-1, i সমান √-1, তাহলে i স্কয়ার মানে কি? -1, i স্কয়ার যেখানেই দেখতে পাবো -1টা বসিয়ে দেবো। তাহলে 10 প্লাস 15 আর 8 23i, আর এখানে -12, তুমি পাবে -2 প্লাস 23i, হয়ে গেল আমাদের গুণ। দেখো প্রথমে বাস্তব অংশ রাখবে, 5 দুগুণে 10, এরপর এইটার সঙ্গে এইটা যখন গুণ করবে বাস্তব পাবে, কারণ i স্কয়ার মানে -1 হয়ে যাবে, তাহলে 3 4 12 মাইনাস, এরপর প্লাস i আসবে, দেখো এইটার সঙ্গে এখন এইটা গুণ করবে i আসবে, তাহলে i কমন নাও, 4 দুগুণে 8, এইটার সঙ্গে এটা গুণ করলে i আসবে প্লাস 15, তুমি পেয়ে যাবে -2 প্লাস 23i এসছে। তাহলে এইভাবে গুণটা আমরা করব। ঠিক আছে? ভাগটা আমি অঙ্ক করার সময় দেখাবো যে কিভাবে ভাগটা করতে হয়। তাহলে যোগ, বিয়োগ, গুণ আমরা শিখে গেছি। নেক্সট, অনুবন্ধী জটিল সংখ্যা কি? কনজুগেট কমপ্লেক্স নাম্বার, খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। জেড একটা জটিল সংখ্যা, ধরো x প্লাস iy সাধারণ আকার, এর অনুবন্ধী জটিল সংখ্যা আমরা সেইটাকে জেড লিখে মাথায় এভাবে বার দেব, এইভাবে চিহ্নিত করব। কত হবে? শুধু আয়ের কাছে যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ করে দাও। যেমন তোমরা অনুবন্ধী করণী শিখে এসেছিলে, সেই একই জিনিস আমরা এখানে করছি। জেড যদি একটা জটিল সংখ্যা হয়, ধরো 3 + 4i, তার অনুবন্ধী জটিল সংখ্যা
জেড বার কত হবে 3 - 4i হবে। ক্লিয়ার হলো? তাহলে এইটা করতে পারবে। এরপর তোমাকে যদি বলা হয় যে জেড বারের আবার বার, তখন কত হবে? যেমন তোমরা সেই এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট শিখে এসেছিলে, মনে পড়ছে? এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি হবে সেট তত্ত্বে? তাহলে সেখানে ছিল এ, এখানে হয়ে যাবে জেড। দেখো এইটার তুমি আবার যখন অনুবন্ধী করবে তাহলে 3 + 4i চলে আসবে, সেইটা মানেই জেড। তাহলে এইটা হচ্ছে একটা নোট, বুঝা গেল? জেড বারের আবার বার মানে অনুবন্ধীর আবার অনুবন্ধী, ঘুরে আবার সেটা চলে আসবে। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এরপর কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে নোট বলে লিখে রাখছি, নোট ভালো করে বুঝবে কি বলছি। আমরা i সমান কি জেনে এসেছি? যে √-1, এটা আমরা জেনে এসেছি। এই আইটা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়, এটা কিন্তু মাথায় রাখবে। আই যদি ধনাত্মক বা ঋণাত্মক হয়ে যায় তাহলে i² নিশ্চয়ই > 0 চলে আসবে। ধনাত্মক বা ঋণাত্মক যদি হয়ে যায় তাহলে i² মানে কি > 0 হবে। i² আমরা এখানে -1 লিখতে পারি, i² মানে -1 > 0। এইটা কখনো সম্ভব? -1 শূন্যর থেকে বড় হয় কখনো? তাহলে সম্ভব নয়। ওই জন্যে আইটা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়। যদি আমরা বলি ধরো 5i > 3i, এইটা কি সত্য হবে? যদি আমি বলি 5 > 3 সেই ক্ষেত্রে সত্য হবে, কিন্তু 5i > 3i এটা কি সত্য হবে? যদি তুমি বলো সত্য হবে তাহলে নিশ্চয়ই 5i - 3i > 0 হবে, মানে সেক্ষেত্রে আইটা > 0 হতে হবে। সম্ভব কখনো i > 0? তাহলে এইটাও আমরা বলতে পারবো না। শুধু মনে রাখবে যে জটিল সংখ্যার ক্ষেত্রে দুটা জটিল সংখ্যার কে বড় কে ছোট সেটা আমরা বলতে পারবো নি। ক্লিয়ার? জটিল সংখ্যার কে বড় কে ছোট সেটা আমরা বলতে পারবো না। যদি এরকম 3-4টা অপশন দিয়ে দেয় যে এটা বড় না এটা ছোট, এটা ছোট না এটা বড়, বা কোনোটাই নয়, তাহলে উত্তরটা হবে কোনোটাই নয়। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন এসছে। এরপর দেখো i সমান আমরা জানি যে √-1, তাহলে তুমি বলবে i² সমান কত হবে? -1। যদি আমি তোমাকে বলি যে i³ কত হবে? i³ কত হবে? i² × i, i² মানে -1, তার সঙ্গে i গুণ করো -i, i³ মানে -i। যদি বলি i⁴ তাহলে i² এর সঙ্গে i² গুণ -1 গুণিত -1 1। তাহলে এখানে আমাদের যেটা ভালো করে মনে রাখতে হবে i⁴ সমান 1, এইটা আমাদের কাজে লাগবে অঙ্ক করার জন্য। ঠিক আছে? তাহলে i এর পাওয়ারে যাই থাকে না কেন আমরা সবসময় চেষ্টা করব তার মাথায় 4 আনা, তখন আমরা বলতে পারবো 1। যদি একটা উদাহরণ দিই যে i⁴150, এইটার মান কত হবে? তাহলে তোমার প্রথম কাজ হবে এইটাকে 4 দিয়ে ভাগ করা। 150 কে তুমি আগে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 × 3 = 12, 30, 4 × 7 = 28, 2। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? i⁴ দেখো 4 গুণিত 37 আর +2, এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো। মানে আমরা যদি সূচক লাগাই 4 গুণিত 37 × i², তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো?
এখান থেকে আমরা বলতে পারবো আই টু দি পাওয়ার 4 তার বাইরে 37 ইন্টু আই স্কোয়ার। সরাসরি এখান থেকে এইটাও লিখতে পারো, আই টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 1, তাহলে 1 টু দি পাওয়ার 37, 1 আই স্কোয়ার মানে -1, উত্তর হবে কত? -1। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে যখনই আই দিয়ে কোনো কিছু অঙ্ক থাকবে আমাদের মাথায় রাখতে হবে এই আই টু দি পাওয়ার 4 এই আকারে আনা। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, আমাকে জানাবে যে আই টু দি পাওয়ার 1000 এইটা সমান কত? আই টু দি পাওয়ার 1000 এইটার মান কত হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। একটা ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দিই, যদি কোথাও দেখতে পাও আই টু দি পাওয়ার ধরো 2 আছে, আই টু দি পাওয়ার 3 আছে, আই টু দি পাওয়ার 4 আছে, আই টু দি পাওয়ার 5 আছে, আয়ের পাওয়ারে পরপর এরকম 4টা যদি তুমি দেখতে পাও তার উত্তর হবে চোখ বন্ধ করে 0। 2 3 4 5 দেখো পরপর আছে, 4টা আছে, উত্তর হবে 0। তুমি এটা চেক করে দেখতে পারো। আবার নোট, কি নোট? আই টু দি পাওয়ার n, আই টু দি পাওয়ার n প্লাস 1, আই টু দি পাওয়ার n প্লাস 2, আই টু দি পাওয়ার n প্লাস 3 এইটা কত হবে? 0 হবে, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এইটা যদি চাও আমি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি যে এইটার উত্তর হবে 0। একটু ছোট করে আমি বলে দিচ্ছি, দেখো তাহলেই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এইটা সমান আমি দেখে দিচ্ছি 0, আই টু দি পাওয়ার n, সূচক লাগাও, আই টু দি পাওয়ার n ইন্টু আই টু দি পাওয়ার n ইন্টু আই স্কোয়ার, আই টু দি পাওয়ার n ইন্টু আই কিউব। ওকে, আই টু দি পাওয়ার n, আই টু দি পাওয়ার n ইন্টু আই স্কোয়ার মানে কি? -1, তাহলে মাইনাস আই টু দি পাওয়ার n, আই কিউব মানে কি? আমরা এই করে এসেছি, দেখো আই কিউব মানে কত? -i, তাহলে আমরা বসাবো -i, তাহলে -i ইন্টু আই টু দি পাওয়ার n। দেখো কি কাটছে, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, উত্তর কত হবে? 0। ওই জন্যে পরপর যখন এরকম পাওয়ারে দেখতে পাবে 4টা, ঠিক আছে, পরপর, তখন তার উত্তর চোখ বন্ধ করে হয়ে যাবে 0। ক্লিয়ার হলো? তাহলে আই দিয়ে যাই অঙ্ক থাকে না কেন এরপর নিশ্চয়ই তোমরা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আগে যেটা আমি তোমাকে শিখিয়ে এসেছি যে অনুবন্ধী জটিল সংখ্যা জিনিসটা কি, এখানেও কয়েকটা নোট আমি তোমাদের বলে দিই, এগুলো সব পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরো জেড একটা জটিল সংখ্যা, ঠিক আছে, জেড বার তার অনুবন্ধী জটিল সংখ্যা। এই দুটার যখন আমরা যোগ করব তখন কি পাবো বলতো? জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় আর জেড বার কি এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এইটা কেটে যাচ্ছে, দেখো 2x পাচ্ছি, আর এইটা মানে বাস্তব অংশ। তাহলে পরীক্ষাতে যদি বলে কোন একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল কি হবে, তুমি বলবে বাস্তব, বাস্তব অংশটা আমরা পাচ্ছি। যদি আমরা বিয়োগ করি তখন কি হবে? তাহলে x প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তখন দেখো বাস্তবটা কেটে যাচ্ছে, আমরা পেয়ে যাব কাল্পনিক অংশটা, তখন কাল্পনিক হবে। যদি বলি গুণফল, যদি গুণফল বলি তখন কি হবে? তাহলে x প্লাস আই ওয়াই তার সঙ্গে x মাইনাস আই ওয়াই গুণ করে দাও, তাহলে সেক্ষেত্রে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন করব আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে আমরা জানি -1 হয়, তুমি পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাও দেখো বাস্তব, এখানে আই নাই।
ঠিক আছে, তাহলে তাহলে ভাগফলটা নিজেরা করতে পারবে। মূল হচ্ছে এই তিনটা, ঠিক আছে, ভালো করে দেখে রাখবে, শর্ট কোশ্চেন পরীক্ষাতে আসে। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ। দেখো দুটা অক্ষ x ও x ড্যাশড, এইটা y ও y ড্যাশড। একটা জটিল সংখ্যার সাধারণ আকার কি হয়, যে x প্লাস iy বা a প্লাস ib। এইটাকে আমরা যদি কার্তেজীয় আকারে লিখতে চাই, স্থানাঙ্কের আকারে, তাহলে দুটা বিন্দু x, y। যদি আমরা বলি z সমান 3 প্লাস 5i, তাহলে এখানে বিন্দুটা হচ্ছে 3,5, প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে কি y। তাহলে সেই জিনিসটাই ধরো বিন্দুটাই যে x, y এখানে আছে p একটা বিন্দু x, y অথবা x প্লাস i y, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটা যোগ করো, পিটা এখান থেকে লম্ব টানো, ও থেকে এই যে m প্রথমে এইভাবে গেছে x, তারপরে উপরের দিকে গেছে y। তাহলে এই অক্ষটাকে আমরা বলবো বাস্তব অক্ষ, এটা x আর এটা y। আর এই অক্ষটাকে আমরা বলবো কি কাল্পনিক। তাহলে এইটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ, মনে থাকবে। তাহলে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ আমরা দেখিয়ে দিয়েছি, একটা বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। নেক্সট আমরা চলে যাচ্ছি জটিল সংখ্যার মেরু আকারে প্রকাশ, পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। ভালো করে বুঝবে, আমরা যে ছবিটা অঙ্কন করেছিলাম x, x ড্যাশড, এটা y, এটা y ড্যাশড। এখানে p বিন্দুটা আছে x, y। দেখো এটা যোগ করে দাও, এটা লম্ব টানো, এটা হচ্ছে m, আমি নাম দিচ্ছি। তাহলে এখান থেকে m পর্যন্ত এটা হচ্ছে x, এটা হচ্ছে y। OP যে দূরত্বটা আছে এইটাকে আমরা ধরে নিচ্ছি r। এই যে কোণটা, এইটা যদি থিটা হয়, ঠিক আছে, জটিল সংখ্যার সাধারণ আকারটা আমরা কি জানি, যে x প্লাস i y। এইটা যদি থিটা হয়, তাহলে বলো দেখিনি যে সাইন থিটা সমান কত হবে, লম্ব বাই অতিভুজ মানে y বাই r। তুমি এখান থেকে বলতে পারবে যে y সমান r সাইন থিটা, y সমান r সাইন থিটা। তাহলে cos থিটা সমান কত হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে তুমি বলো যে x সমান কত হবে, r cos থিটা, হবে কিনা। তাহলে এই দুটা মান আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে z সমান x এর জায়গায় r cos থিটা প্লাস i ইন্টু y এর জায়গায় r sin থিটা। যদি আমি একটা r কমন নিই, তাহলে পাবো cos থিটা প্লাস i sin থিটা, ঠিক আছে। এটাই হচ্ছে পোলার ফর্ম। দেখো এখান থেকে আমরা কি কি পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি যদি বলি tan থিটা, tan থিটা কত হবে, y বাই x হবে, হবে তো। আচ্ছা r সমান কত হবে বলো তো। দেখো এই দুটাকে আমরা যদি স্কোয়ার করে যোগ করে দিই, ভালো করে বুঝবে, এই দুটাকে আমরা যদি স্কোয়ার করে যোগ করি, তাহলে r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান কত পাবো, y স্কোয়ার প্লাস x স্কোয়ার।
তাহলে আর স্কোয়ার যদি কমন নিই, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 চলে আসবে, ডান দিকে থাকবে এইটা। তাহলে এখান থেকে আর সমান কত পাবো? রুট প্লাস হবে, কারণ দূরত্ব ধনাত্মক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর সমান আমরা কি পাচ্ছি? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে পোলার ফর্মটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি জটিল সংখ্যার মডিউলাস, বা বাংলাতে কি বলা হয়, মাপাঙ্ক। জিনিসটা কি? ওই ছবিটা আমি আরেকবার আঁকি, তাহলে ক্লিয়ার হবে। এক্স এক্স ড্যাশড, ওয়াই ওয়াই ড্যাশড, এখানে পি বিন্দুটা আছে, এক্স কমা ওয়াই, এই যে দূরত্ব, লম্ব এটা এম, এটা ও, আর এখানে ছিল এক্স, এটা হচ্ছে ওয়াই। জটিল সংখ্যার সাধারণ আকার এক্স প্লাস আই ওয়াই, এইটাকে আমরা কি বলেছিলাম? আর বলেছিলাম। দেখো, আমরা যদি ওপিটা বার করতে চাই, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজটা কত হবে? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটাকে আমরা বলবো কি? এইটা সমানই আর, আর এইটাকে আমরা বলবো মড জেড। ঠিক আছে, তাহলে এইটুকু মনে রাখবে যে জটিল সংখ্যার মডিউলাস, সেটাকে আমরা মড জেড দ্বারা ডিনোট করব। আর এইটা সমান কত হবে? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইটা সমানই তুমি বলতে পারো আর। একটা উদাহরণ দিই, যদি জেড সমান তোমাকে বলে দিল যে 4 প্লাস 3i, এইটার মডিউলাস কত হবে? এই জটিল সংখ্যার মডিউলাস বা মাপাঙ্ক কত হবে? তুমি বার করবে কি? মড জেড। এক্স এর জায়গায় কত আছে? 4 আছে, দেখো, তাহলে এক্স স্কোয়ার ছিল, তাহলে 4 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে 3 স্কোয়ার, কত হবে? 16 আর 9 25, তুমি পাবে 5। একবারই সহজ জিনিস। জটিল সংখ্যার মডিউলাস বার করতে বললে তার সূত্র হচ্ছে এইটা, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর জায়গায় যা থাকবে, ওয়াই এর জায়গায় যা থাকবে, তার স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে অ্যান্সার। ক্লিয়ার হলো? যেটা আমাদের মূল, এই চ্যাপ্টারের মূল যেটা, জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বা কোণাঙ্ক, এইটা আমরা সংক্ষেপে এএমপি এইভাবে লিখতে পারি, অথবা আর্গুমেন্টকে এআরজি এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, যেভাবে থাকবে সেভাবে আমরা লিখব। তাহলে এই জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বা কোণাঙ্ক কি? জেড একটা জটিল সংখ্যা, এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে সাধারণ আকার। যে ছবিটা আমরা অঙ্কন করেছিলাম, এখানে ছিল পি এক্স কমা ওয়াই, এটা এক্স, এটা এক্স ড্যাশড, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশড। ঠিক আছে, ওপিটা আমরা যোগ করেছি, এটা লম্ব টেনেছি। তাহলে জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, এখানে আমি যদি থিটা ধরি, এইটা ওয়াই, এটা এক্স, তাহলে ট্যান থিটা সমান আমরা বলতে পারবো ওয়াই বাই এক্স। ট্যান থিটা সমান কত? ওয়াই বাই এক্স। এখান থেকে থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে তোমাকে এখান থেকে থিটাটা বার করতে হবে। এই অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বা কোণাঙ্কের যে মান,
মনে রাখবে যে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত হবে, মানে এইটার মধ্যে থাকবে, এইটি হচ্ছে তার রেঞ্জ, থিটার রেঞ্জ মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, ঠিক আছে, এর মধ্যে রাখতে হবে তোমাকে। তাহলে উদাহরণ দিয়ে যাক, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবেই। চারটা পাদ আছে, চারটা কোয়াড্রেন্ট আছে, চারটা কোয়াড্রেন্টের জন্যই আমি উদাহরণটা দিচ্ছি, একবারে দেখা মাত্রই তুমি উত্তর বলতে পারবে। শুধু দেখো কি করছে, ভালো করে বুঝবে। প্রথম পাদের জন্য আমি উদাহরণ দিচ্ছি আগে। প্রথম পাদের জন্য ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যে জেড সমান 1 প্লাস √3i। তাহলে এখানে বিন্দুটা কে, এক্স এর জায়গায় 1 আছে, ওয়াই এর জায়গায় √3 আছে। তাহলে যে 1, √3 এই বিন্দুটা জটিল তলে প্রথম পাদে অবস্থিত, দুটাই তো প্লাস। তখন তুমি আমাকে বলো যে tan থিটা সমান কত হবে। আমরা সূত্র কি জানি, y/x হয়। y/x মানে √3/1 সমান √3, এইটা হবে। তাহলে এখান থেকে √3 মানে আমরা জানি কি, যে tan পাই বাই কত হয় 3, tan 60 ডিগ্রির মান। তাহলে থিটা সমান তুমি পেয়ে যাবে π/3, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যে আর্গুমেন্ট অফ জেড কত হবে, π/3, এইটা হবে অ্যান্সার। একবারেই সহজ, ঠিক আছে। তাহলে এই যে চারটা পাদ, প্রথম পাদে হয়ে যাবে থিটা। কি করছি সেইটা ভালো করে লক্ষ্য করবে। প্রথম পাদে কত হবে, থিটা। নেক্সট দ্বিতীয় পাদে যখন থাকবে, এই চারটা পাদ দেখে নেওয়া মানেই তোমার অঙ্ক আর আটকাবে না। দ্বিতীয় পাদে ধরো -1 প্লাস √3i। তাহলে বিন্দুটা কত, এটা আমি জেড ধরে নিচ্ছি। তাহলে বিন্দুটা কত হবে, -1, √3, প্রথমটা মাইনাস, তারপর একটা প্লাস, মাইনাস প্লাস, দ্বিতীয় পাদে অবস্থিত এইটা। সেক্ষেত্রে tan থিটা কত হবে, y/x। তাহলে √3/-1 মানে -√3। দ্বিতীয় পাদে মনে রাখবে আর্গুমেন্ট জেড যেটা হয় π-θ। দ্বিতীয় পাদে আমরা লিখব π-θ। তাহলে এখান থেকে আমরা সরাসরি আর্গুমেন্ট জেড, আমরা এখান থেকে সরাসরি বলতে পারি যে আর্গুমেন্ট জেড সমান কত হবে, π-θটা কত হবে। এই মাইনাসটা তুমি চাপা দাও, একবারে শর্টকাট টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। মাইনাসটা চাপা দাও, এটা কত, π/3, 60 ডিগ্রি মানে কি π/3, বসিয়ে দাও, হয়ে যাবে 2π/3। বা এইটাকে তুমি লিখতে পারো tan π-π/3, ব্যাপারটা একই। তাহলে থিটা সমান কত হবে, 2π/3। সেইটাই আমরা এখানে একবারে করে দিয়েছি, মনে থাকবে। তাহলে 2π/3। তৃতীয় পাদে, তৃতীয় পাদের জন্য আমি উদাহরণ দিই। থার্ড কোয়াড্রেন্টে কি হবে, থার্ড কোয়াড্রেন্ট মানে মাইনাস মাইনাস। তাহলে জেড সমান -1 √3i। একটা উদাহরণ দিচ্ছি। tan থিটা কত হবে, এখানে বিন্দুটা কত, -1, -√3। তাহলে tan থিটা সমান তুমি পাবে y/x, মানে কেটে যে শুধু হবে √3। তৃতীয় পাদে আর্গুমেন্ট যেটা হয়, এইটাকে তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে -π+θ তৃতীয় পাদে হবে। চতুর্থ পাদে হবে -θ। শুধু এই ছকটা খাতায় লিখে রেখে দাও, আর কোনো কিছুই দরকার নাই, ঠিক আছে। এইটা দিয়েই তুমি এখানে অঙ্কগুলো সব করতে পারবে। তাহলে এই যে tan θ সমান √3 আমরা পেয়ে গেছি, এখানে আমরা সরাসরি একবারে বলে দিতে পারবো
চোখ বন্ধ করে শুধু এইটার দিকে তাকিয়ে মাইনাস পাই প্লাস থিটার জায়গায় কত হবে π/3। তাহলে আমরা কত পাবো দেখো -2π/3। ক্যালকুলেশন করো -2π/3। বুঝা গেল? নেক্সট আমরা চতুর্থ পাদের জন্য একটা উদাহরণ দিই। চতুর্থ পাদের জন্য তখন কি হবে? জেড সমান, দেখো চতুর্থ পাদ মানে কি প্লাস মাইনাস, মানে এইটা বিন্দুটা হচ্ছে 1, -√3। বিন্দুটি জটিল তলে চতুর্থ পাদে অবস্থিত। সেক্ষেত্রে tan থিটা সমান কত হবে? তুমি বলবে y/x মানে -√3। তাহলে এইটাকে তুমি লিখতে পারো এইভাবে, বা সরাসরি তুমি বলে দাও কত হবে আর্গুমেন্ট অফ জেড সমান এইটা। চতুর্থ পাদে কি হয় -θ হয়। তাহলে এখান থেকে দেখো এই যে এইটা যদি তুমি নাও করো, এই মাইনাসটাকে তুমি এখানে ভুলে যাও। √3 মানে π/3, তার আগে একটা মাইনাস দিয়ে দাও। মানে এইটা ভাববে নি যে এখানে মাইনাস ওখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটা নয়। এখানে মাইনাসটাকে চাপা দাও, সেখানে যা ছিল সেই চিহ্নটা হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। আমি শেষ একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। শেষ উদাহরণ দেখো, জেড সমান যদি তোমাকে বলি যে -3 -√3i, সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড কত হবে? এখানে বিন্দুটা আমরা পাবো এইটা, এটা x এটা y। এই বিন্দুটা জটিল তলে কোথায় আছে বলতো? দুটাই মাইনাস, তৃতীয় পাদে আছে। তাহলে tan থিটা সমান তুমি আগে লিখো কত হবে। দেখো মাইনাস আর মাইনাস তো কেটে যাচ্ছে, মানে √3/3, এই যে তাহলে 1/√3 এটা আমরা পাবো। তাহলে এখান থেকে তুমি সরাসরি একবারে কিছুই দরকার নাই, একবারে সরাসরি আর্গুমেন্ট জেড, মানে এই অঙ্কটা দেখা মাত্রই তোমাকে অঙ্ক করেও দেখাতে হবে না, একবার সরাসরি তুমি উত্তর বলতে পারবে, এতটাই শর্টকাট। দেখো এখানে ছিল π-θ, এখানে হবে -π + θ। শুধু এইটা দেখে দেখে বসিয়ে দাও। -π থিটাটা কত হবে? এখানে প্লাস থাক মাইনাস থাক কোনো কিছু দেখার দরকার নাই, শুধু এইটা দেখো tan এর কত ডিগ্রি মান। তাহলে 30 ডিগ্রির মান π/6 কত হবে? -5π/6। বুঝা গেল? মূল হচ্ছে এই ছকটা। আবার বলছি, tan থিটার এখানে কি আসছে না আসছে কোনো কিছু দেখার দরকার নাই, তুমি সরাসরি আর্গুমেন্ট জেড সমান এখানে লিখো, এইটা দেখো tan কত ডিগ্রির মান, তাহলেই অ্যান্সার। ওকে, তাহলে 4টা কোয়াড্রেন্টের জন্য আমি উদাহরণ দিয়ে দিয়েছি। কিছু নোটস আবার আমি বলে দিই, এখানে লিখে রাখছি কিছু নোট, ভালো করে বুঝবে। যদি কোথাও দেখতে পাও যে আর্গুমেন্ট z1 z2 মানে দুটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট চাইছে, তখন আর্গুমেন্ট অফ z1 হবে প্লাস আর্গুমেন্ট অফ z2 হবে আর প্লাস m হবে। তোমরা বলবে স্যার এখানে mটা কি? m হচ্ছে 0 অথবা 2π অথবা -2π। এইটার মানেটা কি? দেখো আমরা আর্গুমেন্টের যে রেঞ্জ মানে থিটার যে রেঞ্জ আমরা কি জানি যে -π <θ < π, এইটার মধ্যে থাকতে হবে।
আমরা আর্গুমেন্ট অফ z1 z2 বার করব, দিয়ে এটা লিখব। যদি এইটার ভ্যালু, টোটালটার ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে চলে আসে, তাহলে সেখানে নিশ্চয়ই m এর জায়গায় 0 হয়ে যাবে, তাহলে এই রেঞ্জের মধ্যে চলে আসছে। যদি কম হয় তাহলে যোগ করতে হবে, তবে তো এই রেঞ্জের মধ্যে আসবে, তখন 2π আসবে, যোগ করবে। যদি বাড়তা হয়ে যায় তখন -2π করে দিবে, এই রেঞ্জের মধ্যে চলে আসবে। মানে এইটা হচ্ছে সাপোর্ট। এমটা কি 0 অথবা 2π অথবা -2π। তোমাকে আগে দেখতে হবে যে এইটার ভ্যালুটা এইটার মধ্যে আছে কিনা। যদি না থাকে তখন এই দুটা তোমার কাজে লাগবে, আর যদি থাকে তখন এমটা কত, 0। যদি আর্গুমেন্ট z1 বাই z2 দেখতে পাও, যেভাবে করা হয় করবে, তাহলে এইটা হয়ে যাবে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 প্লাস m। এমটা কি ওই একই কথা, m 0 অথবা 2π অথবা -2π। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে, অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে। এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। খুব ভালো করে, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার জিনিসটা কি আমরা আগেও লিখে এসেছি, এটা কিন্তু সেই পোলার ফর্মটা মনে পড়ছে। এটা এক্স ওয়াই, এটা লম্ব ছিল, এখানে ছিল এক্স, এখানে ছিল ওয়াই, এইটা ছিল থিটা। তাহলে আমরা মানটা বসিয়েছিলাম যে জেড সমান কি ছিল, এক্স প্লাস আই ওয়াই ছিল, এইটাকে আমরা ধরেছিলাম আর, দিয়ে আমরা এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় মানটা বসাতে যেটা পেয়েছিলাম আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। মনে পড়ছে? আমরা প্রথমে কস থিটা সাইন থিটা সব বার করে এক্স এর মান ওয়াই এর মান এখানটায় বসিয়ে আরটা কমন নিয়েছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। মানে এখানে দেখো আরটা কি, আরটা ওই যে মডিউলাস, মড জেড মানেই তো আর, আর অ্যামপ্লিটিউড মানে কি, থিটা। তাহলে একসঙ্গে দেখো আছে মডিউলাস অ্যামপ্লিটিউড, একসঙ্গে যখন থাকবে তখন এই সূত্রটা আমাদের কাজে লাগবে। দেখবে অঙ্কে যদি তোমার বলে দেয় যে কোন একটা জটিল সংখ্যার মডিউলাস 3 আর অ্যামপ্লিটিউডের মান ধরো π/4, তাহলে চারটা অপশন দিয়ে দিল কোনটা সঠিক। তাহলে এই সূত্রে তুমি বসিয়ে দিবে, আর এর জায়গায় 3 আর থিটার জায়গায় π/4, তাহলে 3 ইন্টু cos π/4 প্লাস i sin π/4, তাহলে অ্যান্সার z সমান 3 ইন্টু cos π/4 প্লাস i sin π/4। এখানে আবার π/4 কে কেউ ভাঙবে না, এই ফর্মে থাকবে, এইটাই হবে উত্তর। ক্লিয়ার হলো? নেক্সট আবার নোট আমি বলছি, খুব গুরুত্বপূর্ণ। মডিউলাস অ্যামপ্লিটিউড আমরা সব শিখে গেছি। দেখো অ্যামপ্লিটিউডটা বা আর্গুমেন্ট আমরা চারটা পাদের জন্য শিখে এসেছি, দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবো। যদি অক্ষের উপর অবস্থিত হয় তখন কি হবে, ধরো জেড সমান বলে দিয়েছে 2, সেক্ষেত্রে এইটার অ্যামপ্লিটিউড কত হবে। তুমি এইটাকে বলতেই পারো স্যার এইটাকে আমি লিখতে পারি যে 2 প্লাস 0 ইন্টু আই, তাহলে এখানে এক্স এর জায়গায় আছে 2, ওয়াই এর জায়গায় আছে 0, তাহলে বিন্দুটা হবে এখানে 2,0 নাকি। তাহলে এখানে যদি অবস্থিত হয় তাহলে কোনটা কত ডিগ্রি তোমাকে আর ওই tan সব বার করে দেখতে হবে না, তাহলে তুমি একবারে বলতে পারবে এটা 0 ডিগ্রি। তাহলে আর্গুমেন্ট অফ জেড একবারে মুখে মুখে কত হবে, 0। ঠিক আছে, আর্গুমেন্ট অফ জেড কত হবে, 0। যদি জেড সমান -2 থাকে, -2 বা -3
মানে এ পাশে অবস্থিত হবে -2, 0। তখন যে কোণটা উৎপন্ন হচ্ছে দেখো এখান থেকে এইটা পাই হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে আমরা বলতে পারবো কত হবে পাই। বুঝা গেল? অক্ষের উপর হলে কি হয়, ট্যান দিয়ে কোনো কিছু করারই দরকার নেই, দেখা মাত্রই উত্তর। এরপর যদি জেড সমান ধরো 3i আছে, এখানে দেখো বাস্তব নাই, কাল্পনিক অংশটা আছে, মানে এখানে তুমি এটাকে লিখতেই পারো 0 + 3i। তাহলে x হচ্ছে 0, y হচ্ছে কত 3, 0,3 বিন্দুটা কোথায় আছে 0,3 এখানে আছে। সেক্ষেত্রে কত হবে, এই যে এখান থেকে এটা কত 90 ডিগ্রি। তখন তুমি বলবে আর্গুমেন্ট অফ জেড কত হবে π/2। যদি এইটা এখানে থাকতো, যদি মাইনাস হয়ে যেত, তখন কত হতো, জেড সমান যদি -3i হতো, তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড তখন আর কোনটা এইভাবে ঘুরবে নি, কারণ ওই যে পাই পেরিয়ে যাচ্ছে দেখো, তখন কোনটা এ পাশে আসবে, কত হবে তখন হয়ে যাবে -π/2। বুঝা গেল? তাহলে চারটা জিনিস, যখন এখানে থাকবে 0, এখানে থাকলে π/2, এখানে থাকলে পাই, এখানে থাকলে -π/2, ব্যাস। তাহলে এগুলো দেখা মাত্র অ্যান্সার তুমি করতে পারবে। ঠিক আছে, একবারে শর্টকাট টেকনিক আমি শিখিয়ে দিয়েছি। কিছু ধর্মগুলো একটু ভালো করে দেখে নাও, কি কি ধর্ম আছে পরীক্ষাতে আসে। দুটা জটিল সংখ্যা z1 আর z2, তাদের মডুলাস এইটা = mod of z1 প্লাস mod of z2 হয়। প্রমাণও আছে তোমাদের বইতে, দেখে নিতে পারো। এইটা মনে রাখবে, যদি z1 প্লাস z2 এই টোটালটার বার মানে কি আমরা বলে এসেছি, এইটা হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এই দুটার যখন বার দেখতে পাবে তখন হচ্ছে আলাদা আলাদা করে আমরা লিখতে পারবো। যদি গুণফল এরকম দেখতে পাও, এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো আলাদা আলাদা করে। ঠিক আছে, এই ধর্মগুলো কিন্তু লিখে রাখবে। যদি ভাগের আকারে দেখতে পাও, তাহলে এইটাকেও আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো। ব্যাস, এই ধর্মগুলো ভালো করে দেখে রাখো, পরীক্ষাতে এরকম শর্ট কোশ্চেন চলে আসে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি। দেখো এই যে থিওরিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বইতে তোমরা কিন্তু পাবেন। এই থিওরিটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। ডি ময়ভিরস থিওরিম যেটা আছে, আমি একটু বলে রাখি, cos থিটা প্লাস i sin থিটা তার হোল টু দি পাওয়ার n সমান, এইটা হয়ে যায় cos n থিটা প্লাস i sin n থিটা। ঠিক আছে, শুধু এই জিনিসটি মনে রাখবে। যদি কোথাও দেখতে পাও যে cos থিটা প্লাস i sin থিটা তার হোল টু দি পাওয়ার ধরো 1/3 আছে, তাহলে এই থিওরি অনুযায়ী আমরা লিখতে পারি cos θ/3 প্লাস i sin θ/3। এই থিওরি অনুযায়ী এনটা দেখো এখানে বসে গেছে, তাহলে 1/3 আছে, তাহলে θ/3 প্লাস i sin θ/3, এইটা হচ্ছে মূল থিওরি। ঠিক আছে, এইটা অঙ্ক করার সময় দেখবে আমাদের কাজে লাগবে, তার জন্য আমি বলে রাখলাম। ঠিক আছে, নেক্সট একের ঘনমূল, এইটাই হচ্ছে আমাদের থিওরির শেষ অংশ। খুব ভালো করে বুঝবে, আমি প্রমাণটাও করে দেখাচ্ছি,
শুধু কি কি মনে রাখতে হবে সেটা আমি বলে দেবো। দেখো, একের ঘনমূল মানে কি, এইটা আমরা ধরে নিচ্ছি যে একের ঘনমূল এক্স, তাহলে এক্স এর মান আমাদের বার করতে হবে। দেখো, আমরা যদি উভয় দিকে কিউব করে দিই তাহলে এক্স এস কিউব সমান 1 হয়ে যাবে, হবে তো? একদিকে আনো, এক্স এস কিউব মাইনাস 1 0, এ কিউব মাইনাস বি কিউবের কি সূত্র হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে হয় আর অথবা আমরা দুটা মান পাবো, এইটা সমান 0, তাহলে এখান থেকে x সমানে 1। একটা দেখো বাস্তব মান আমরা পেয়েছি 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। তুমি এখান থেকে সিধর আচার্যের সূত্র যদি প্রয়োগ করো তাহলে x সমান পাবে যেটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সিধর আচার্যের সূত্র। তাহলে -1 প্লাস মাইনাস কত হবে? দেখো, √-3, √-3 মানে এইটাকে আমরা লিখতে পারি √3, আর এই মাইনাসের জন্য i, নিচে হবে 2। এখান থেকে আমরা এটা লিখতেই পারি। তাহলে একের ঘনমূল দেখো, দুটা কাল্পনিক পেয়েছি, একটা বাস্তব পেয়েছি। তাহলে একটা 1 পেয়েছি আর একটা -1 প্লাস √3i/2 পেয়েছি, আর একটা -1 মাইনাস √3i/2 পেয়েছি। ঠিক আছে, যেটা পেয়েছি, যে প্লাস দিয়ে যেটা পেয়েছি, এইটার আমরা একটা নতুন নাম দিচ্ছি, এটা হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা সমান এইটাকে আমরা বলবো ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এই তিনটাকে যোগ করে দিই, 1 প্লাস ওমেগা স্কোয়ার, তুমি লিখে যোগ করবে, ক্যালকুলেশন করবে, এইটার উত্তর চলে আসবে 0। তাহলে এত কিছু মনে রাখার কোনো দরকার নাই, আমি শুধু প্রমাণটা দেখিয়েছি। তোমাকে যেটা মনে রাখতে হবে এই জিনিসটি, 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হয়? 0 হয়। যদি আমি বলি ওমেগা কিউব মানে ওমেগার সঙ্গে তুমি ওমেগা স্কোয়ার গুণ করে দাও, এইটার সঙ্গে এইটা যখন গুণ করবে, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1। তাহলে ওমেগা কিউব সমান আমরা পাবো 1। এই দুটি জিনিস তোমাকে মনে রাখতে হবে। প্রথমত এই সূত্রটা, এইটা, আর এখান থেকে কোনটা ওমেগা আর কোনটা ওমেগা স্কোয়ার, প্লাসটা ওমেগা আর মাইনাসটা ওমেগা স্কোয়ার, এই দুটা জিনিস মনে রাখবে। ঠিক আছে, তাহলে টোটাল থিওরি পার্ট কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, থিওরি পার্টটা ভালো করে বুঝে নিলেই দেখো অঙ্কগুলো কতটা সহজ লাগে। আমরা শুরু করছি। প্রথম যে 10টা অঙ্ক আছে আজকের ক্লাসে, প্রথম 10টা অঙ্ক আমরা করব। ভালো করে পড়ো, নিজে থেকে অঙ্ক করতে পারবে। দেখো, জেড বার বলে দেয়া আছে, মানে অনুবন্ধী আমরা শিখে চলে এসেছি। আমাদের কি চাইছে? জেড। কত হবে? জেড মানে কি? জেড বারের আবার বার করে দাও, কত হবে? -3 -5i। তাহলে আমরা জেড সমান পেয়ে যাচ্ছি এইটা। বুঝা গেল? দেখো কোথায় আছে -3 -5i, আমরা দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাবে অ্যান্সার। জেড বার বলে দেয়া আছে, জেড চাইছে মানে কি, তার আবার অনুবন্ধী করে দাও। তাহলে এইটার অনুবন্ধী কত হবে? শুধু এটা মাইনাস হয়ে যাবে। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। জেড বলে দেয়া আছে, জেড বার চাইছে। আচ্ছা, এই যে জেড সমান -2 মাইনাস এইটা আছে, দেখো এটাকে আমি কি লিখতে পারি? এইটা মানেই √5i লিখতে পারি। তাহলে যখন জেড বার করবে, -2 মাইনাসটা প্লাস হয়ে যাবে,
এইটা হয়ে যাবে। তাহলে এইটাকেই তুমি যদি একটু ভালো করে আবার আগের মতো করে লিখে দাও, এইটা আমরা লিখতে পারি এইটা, ঠিক আছে। মানে এইটা আমি শুধু এক্সট্রা দেখালাম, তোমরা সরাসরি এখান থেকে এটা বলতেই পারো। তাহলে -2 প্লাস √-5 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। বুঝতে পারছো কতটা সহজ? দেখা মাত্রই উত্তর বলে দেওয়া উচিত, কারণ এইটা নিয়ে আমি অনেক কিছু বলে এসেছি। কোন জটিল সংখ্যার আমরা কে বড় কে ছোট সেটা কিন্তু বলতে পারবো নি। উত্তর হবে অপশন ডি, এদের কোনোটিই নয়, একবারে দেখা মাত্রই উত্তর। ঠিক আছে, চলো নেক্সট, জটিল সংখ্যার মডিউলাস। তাহলে এইটা যদি জেড আমি বলি 1 প্লাস, এইটাকে আমি কত লিখতে পারি? √8i, মাইনাসের জন্য আই চলে এসছে। এখান থেকে মড জেড কত হবে? সূত্র কি ছিল? √x² + y²। এটা x আর y কত? √8। তুমি একবারে লিখতেই পারো। তাহলে 1 + 8, 9 মানে 3। তাহলে উত্তর হবে অপশন সি, এইটার মডিউলাস কত হবে? 3। ঠিক আছে, চারেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো সেই অঙ্ক, মডিউলাস অ্যামপ্লিটিউড। মডিউলাস হচ্ছে 3, মানে এখানে আর এর জায়গায় 3 বলে দেওয়া আছে, আর অ্যামপ্লিটিউড থিটা বলে দেওয়া আছে কত? -π/4। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার সূত্রটা কি ছিল? জেড সমান, সূত্র কি ছিল? r × cos θ + I sin θ। এই সূত্রটা ছিল। আর এর জায়গায় তুমি বসিয়ে দাও 3, cos থিটার জায়গায় বসাবে -π/4, আর I sin -π/4, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। তাহলে cos এর ক্ষেত্রে আমরা কি জানি? এই মাইনাসটা উঠে যায়, cos ও - θ মানেই cos θ, π/4। sin এর ক্ষেত্রে মাইনাস প্রথমে চলে আসবে, ব্যাস এইটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে আবার 45 ডিগ্রির মান বসিয়ে দিবেন, যা থাকবে এটাই উত্তর। কোথায় আছে দেখো, 3 × আচ্ছা 3 × cos π/4 - I sin π/4। তাহলে উত্তর হবে অপশন সি। বুঝা যাচ্ছে তো? কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে। তারপর আমরা খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসছি। ঠিক আছে, জেড সমান -2 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড। যদি থিওরি পার্টটা একটু স্কিপ না করে থাকো, তাহলে তুমি দেখা মাত্রই বলতে পারবে এখানে -2,0টা আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে? এটা হচ্ছে পাই। তাহলে উত্তর হবে অপশন এ, দেখা মাত্রই। -2 কোথায় আছে? এই যে এখানে -2 আর y এর জায়গায় আছে 0, এখানে থাকবে, এটা হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে 6 দাগের উত্তর হয়ে গেল এ। জেড সমান 3i জটিল সংখ্যার আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট অ্যামপ্লিটিউড সব একই জিনিস। তাহলে এইটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। 3i মানে এখানে আছে অক্ষের উপরে, এটা হচ্ছে 0,3, x হচ্ছে 0, y হচ্ছে 3। তাহলে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। উত্তর হবে π/2। অক্ষের উপর থাকা মানেই দেখা মাত্রই উত্তর। আর যদি এখানে হতো, যদি এটা -3i হতো, তখন এ পাশে ঘুরতো, -90 ডিগ্রি। 7 হয়ে গেল। নেক্সট বলো 8এরটা কি হবে? x আর y বাস্তব, তাহলে x + iy = 0 হয়, তবে চারটা অপশনের মধ্যে কোনটা হবে? অপশন ডি হবে, দেখা মাত্রই বলবে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাও, তবেই তো 0টা আসবে। ঠিক আছে,
তাহলে উত্তর কত হবে? অপশন ডি। দেখা মাত্রই উত্তর। 1/i আছে, দেখো এইটার অ্যামপ্লিটিউড কত হবে বলো? তাহলে এই যে 1/i আছে, আমরা নিচে i কে রাখবো নি, তাহলে উপর আর নিচ i দিয়ে গুণ করে দাও। i/i স্কয়ার, i স্কয়ার মানে আমরা জানি -1 হয়, তাহলে পাবো -i, কারণ i স্কয়ার মানে কি? -1 তো। তাহলে -i টা কোথায় আছে বলো তো? এই যে নিচের দিকে মাইনাস, এইটা হচ্ছে কি? কাল্পনিক অক্ষ। তাহলে এখানে আছে মানে কত হবে? -π/2। উত্তর হবে অপশন সি। ক্লিয়ার? এখানে থাকলে +π/2, এ পাশে থাকলে -π/2, এখানে যখন থাকবে 0, এখানে যখন থাকবে পাই। এই তো চারটা জিনিস। চলো আজকের শেষ অঙ্ক দেখে নাও। বলতে পারবে ধর্মগুলো আমি যখন লিখেছি, তাহলে এটা নিশ্চয়ই বলতে পারবে। যে কোনো দুটি জটিল সংখ্যা, একটা z1 আর একটা z2, এর জন্য নিচের কোনটি সঠিক হবে বলো? আমি কিন্তু লিখে দিয়েছি, কোনটা সঠিক হবে একবার দেখে বলো। এইটা লেস দেন ইকাল টু হয়, এটা হবে নি, এইটা আমরা বলতে পারবো নি, ঠিক আছে? এইটাও বলতে পারবো নি, তাহলে একমাত্র কোনটা বলতে পারবো? অপশন ডি। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। মড z1 z2 কে আমরা লিখতে পারি মড z1 ইন্টু মড z2। ক্লিয়ার? তাহলে ক্লাসটা কেমন লাগলো বলো? সবাইকে কিন্তু জানাতে হবে, আমি অপেক্ষায় থাকবো, ঠিক আছে? তাহলে থিওরি পার্ট ভালো করে বুঝে নিলেই বুঝতেই পারছো যে জটিল সংখ্যার অঙ্ক কতটা সহজ, ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট মানে পার্ট 2 নিয়ে আসছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকটা অঙ্কের সলিউশন তোমরা এই চ্যানেল থেকেই পাবে, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।